ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে সুবিধা হবে। ধরা যাক যে আমাদের সামনে কাপ আছে, চা খাওয়ার জন্য এই কাপটা নির্মিত। এখন এইরকম কাপ দিয়ে আপনি আমাকে গোসল করতে বললেন, তাহলে কয়েকশো কাপ লাগবে এবং সেই কাপ আমার গোসলখানা ভরে যাবে। আমার চলাফেরা আমি প্রপারলি আমি গোসল করতে পারবো না, তো রেজাল্ট আসবে না। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। আপনি যদি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, তাহলে একটা মোবিলিটির জন্য একটা ভেহিকেল লাগে। এখন এই ভেহিকেলটা কী হবে, সেখানে হচ্ছে ফ্যাক্টর। আমি যদি আমার বাসা থেকে বাজার পর্যন্ত যাই, যেটা আধা কিলোমিটার দূরে, এবং আমি আসার সময় একটা অটোরিকশাও নেই, তাহলে অসুবিধা হবে না। কারণ হচ্ছে আমি আসার সময় 2.5 মণ চাল কিনেছি, সেজন্য আমাকে হেঁটে আসা সম্ভব না। সেটার জন্য এটা লজিক্যাল এবং এটা ওকে। কিন্তু তার মানে এই নয় যে আমি ওটা দিয়ে অফিস, মানে আমি ধানমন্ডি থেকে আমার গুলশানে অফিস আমি চলে গেলাম অটোরিকশায় করে। এটা অস্বাভাবিক। কেননা এরকম যদি আমরা 52 জন অটোরিকশায় চলে অফিসে যাই, তাহলে সেই লোকগুলোকে রিপ্লেস করবে মাত্র একটা বাস। একটা বাসের সিটে বসে, তাও দাঁড়িয়ে না, আমি চলে যেতে পারবো ওই রুটে যদি আমি সবাই থাকি। তাহলে এরকম রুট ধরে ধরে যে চলার, যে মানে মেইন রাস্তাগুলো যেগুলি বলে আর্টারি বলে, এই আর্টারি ধরে ধরে যে মুভমেন্টটা হয়, এগুলি সবসময় বড় গাড়ি দিয়েই হতে হবে। কারণ বড় গাড়ি দিয়ে না হলে পরে আমার ওরকম কাপের মতো ছোট ছোট গাড়ি হলে পুরো রাস্তা একদম ভরে যাবে পোকার মতো, কিন্তু আপনি মানুষ যাবে কম। তার মানে হচ্ছে সার্ভিসটা আসলে আপনি পান নাই। দেখতে অনেক সার্ভিস মনে হলেও আসলে পান নাই, কেননা আপনি 52 জন যেতে যেতেই রাস্তা ভরে ফেলেছে। কিন্তু ওরকম যদি বাস হতো, তাহলে আমি 5টা বাস দিয়ে এর 5 গুণ লোক নিতে পারতাম, কিন্তু রাস্তা খালি দেখা যেত। সো ওই জায়গাটাতে আমাদের প্রথম যে লজিকটা দাঁড় করাতে হবে, সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে একটা দিক। তার মানে এইটা বেআইনি তো বটে, এটাকে পারমিট করার কোনো সুযোগ তো নাই, কিন্তু এইটা আমাদের এই মুহূর্তে উঠায় দেওয়া ছাড়া নাই। এটা যেন যারা নাকি আবার বলে যে এতগুলো লোককে কর্মসংস্থান ইত্যাদি বলা হয়, রিক্সার কথা বললে এই কথাগুলো খুব আসে, কিন্তু এটা তো সেদিন মাত্র চালু হলো। তার আগে এই লোকগুলো কোথায় কী কাজ করতো? নিশ্চয়ই কোনো না কোনো কাজ আমাদের আছে যেগুলো করার মতো, সেগুলো তারা করতে পারবে এবং করবে। এই যুক্তি যেন না আসে, এটাকে সরিয়ে দেওয়া লাগবে। এটা হচ্ছে একটা কথা। এর মানে এই নয় যে লোকালয় থেকে এটা সম্পূর্ণ ইনস্টিংক্ট হয়ে যাবে, মানে এটা থাকবে না তা না। মানে তখনও আমার পাড়ার ভিতরে রিক্সাটা চলতে পারবে। কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় কাছে যাওয়া, যেটা একটু আগে আমি বললাম, যে আমার বাচ্চাটা বা আমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হই, তাহলে আমি রিক্সায় যেতে হবে। সেই জায়গাগুলোর জন্য এটা তখনও ফাংশনাল থাকবে। শহরকে কাজ করার জন্য সব ধরনের ভেহিকেল লাগে। এবার আসি আমি এটার মধ্যে ব্যাটারি চালিত এবং ব্যাটারি ছাড়া যে রিক্সা ছিল তার কম্প্যারিজনে। ব্যাটারি ছাড়া রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সার মধ্যে যে তফাৎ, সেটা হচ্ছে যে একটাতে কায়িক পরিশ্রমে আমরা রিক্সাটা চালাই, এই জন্য অনেকেই আমরা এটাকে অমানবিক বলছি বা এগুলো সবই বলছি। কিন্তু ব্যাটারি চালিতটাকে আমি আপনার এখানে একটা কম্প্যারিজনে আনার চেষ্টা করছি, যাতে মানুষ আমরা সবাই বুঝতে পারি। এই ব্যাটারিটা চালিতর জন্য যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়, এটা কিন্তু ব্যাটারির এনার্জিটা কিন্তু আকাশ থেকে চলে আসে নাই। এটা কিন্তু আসলে আমাদের ইলেকট্রিসিটিকে কনজিউম করেই ব্যাটারিগুলোকে আমরা পাওয়ার দিয়েই সারা রাত চুরি, মানে আপনি কনজিউম করছেন বলছেন কেন? আপনি সরাসরি বলেন পুরো বাংলাদেশে সারা রাত ধরে ব্যাটারি চালিত রিক্সার নামে চুরি হয়, বিদ্যুৎ চুরি হয়, এবং এর সাথে বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ অফিসগুলো জড়িত, এবং লোকাল যে আপনার স্থানীয় যারা ওই এলাকার দায়িত্বে রয়েছে সবাই এর সাথে যুক্ত। এটা হচ্ছে একটা পার্ট গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমি সবচেয়ে আশঙ্কা করি এর চেয়ে বড় হলো, যেটাতে এটা তো একটা আছে, এটা ম্যানেজমেন্টের জায়গা। হাদি এবং কারেক্টলি বলেছে যে ম্যানেজমেন্ট ঠিক হলে এগুলো সব হয়তো হ্যান্ডেল করা সম্ভব। এগুলো ম্যানেজমেন্ট ইস্যু, এগুলো হ্যান্ডেল করা আসলেই সম্ভব যদি আমরা উইলিং হই, ইচ্ছা যদি করি। কিন্তু এটা শুধু ইচ্ছার জন্যই যথেষ্ট, মানে ইচ্ছাই এটার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যেটা আশঙ্কার জায়গা দ্বিতীয়, সেটা হচ্ছে যে এই ব্যাটারিগুলো কিন্তু আপনার বর্জ্য, মাইন্ড ইউ, এটা একটা বর্জ্য। এবং যেই পরিমাণ আপনি একটু আগেই যেটা বলেছেন 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা যখন চলছে, তাহলে কতগুলো ব্যাটারি আমাদের নষ্ট হয়ে ইতিমধ্যে আমরা ফেলে দিয়েছি। সেইগুলো কোথায় ফেলেছি আমরা কেউ জানি না। শুধু তাই না, এদের যে অ্যাসিডগুলো চেঞ্জ করে, এটা অপরিকল্পিতভাবে এবং ছোট বাচ্চা দিয়ে এই কাজগুলো হয়, বহুবিধ ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার, এই অ্যাসিডটা কিন্তু আমাদের জলাধারে ফেলা হচ্ছে, আমি সেটাই বলছিলাম, এবং জমিতে ফেলা হচ্ছে, ম্যাসাকার হয়ে যাচ্ছে সামনে। আপনার সেটা সামনে আসছে, আমাদের অপেক্ষা করি আমরা। আমাদের রিসাইকেলের কোনো পরিকল্পনা নাই, এবং এখন পর্যন্ত যা হচ্ছে ইট ইজ অলসো গুড এনাফ। আমি দেখতে পাচ্ছি না বিকজ অফ দ্য ভাস্টনেস অফ দি কান্ট্রি। কিন্তু এটা যখন নাকি আপনাকে ফিডব্যাক হিসেবে আপনি পাবেন,
আপনি যখন অসুস্থতাটা মানে জামটা গায়ে ঢুকে আমরা বুঝতে পারি না, যখন এটা অসুস্থতা হয়ে ম্যানিফেস্টেড হয় তখন আমরা টের পাই যে ওই জামটা কত ভয়াবহ ছিল। অলরেডি কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্যান্সার বাড়ছে। আপনি দেখবেন অবশ্যই। ঢাকা শহর তথা বাংলাদেশে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রচুর পরিমাণ ক্যান্সার হাসপাতালগুলোতে যান, দেখবেন রোগী দিয়ে ভরা। জি, তো আমি এই জায়গাটাকে সবচেয়ে বেশি জোর দিচ্ছি, মানে আমার সবগুলি প্রবলেম আমরা বলছি, কিন্তু এই জায়গাটাকে আমি সবচেয়ে বেশি ভয়াবহতা দেখাচ্ছি এখানে। কারণ এদের যে আপনি নিজেই বলেছেন কন্ট্রোল নাই, সেই কন্ট্রোল নাই যারা তারা তো এইগুলোকে কোথায় কোনটা ফেলছে আমরা জানি না, কিন্তু এটা দিয়ে আমরা পার পাবো না। আমরা ম্যাসাকারের দিকে আগাচ্ছি এবং এটা ডেঞ্জারাস একটা ম্যাসাকারের দিকে যাচ্ছি। নাম্বার 2, থার্ড আর একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি এই পর্যায়ে, সেটা হচ্ছে যে এই অটো রিক্সাগুলো আমি একটু আগে যেটা কম্পেয়ার করছিলাম, এলাকার রিক্সা যদি আপনার পায়ে চালানো রিক্সাটা হয়, হ্যাঁ ওদের কায়িক পরিশ্রম হয়, কিন্তু ওইটাকে আমি জানি এর আগেও মেকানিক্যালি অনেক ইজি করা হয়েছিল এবং অনেক কম কষ্টে চালানো যেত। আমার আইডিয়াটা হচ্ছে ওইটা হচ্ছে পরিবেশ বান্ধব, ওটাতেও একটা মানুষের কর্মসংস্থান হয়। 2 নম্বর হচ্ছে ওই গাড়িটা যেই স্পিডে চলে এবং তার যে যন্ত্রপাতিগুলো এগুলো সিনক্রোনাইজ করে। এখন যে যন্ত্রটা যে হঠাৎ করে সে স্পিডে চালাচ্ছে সেটার জন্য কিন্তু ডিজাইনড না ভেহিকেলটা, সেই জন্য আমাদের অ্যাক্সিডেন্ট অনেক বেশি হচ্ছে এবং অ্যাক্সিডেন্টগুলো অনেক ক্ষেত্রে ফেটাল হয়ে যাচ্ছে। তো এই কারণে যেটা যে পারে বানায় ফেলতেছে আর রাস্তা নামা দিচ্ছে, এই ঘটনাটা তো আসলে জঙ্গলের আইন হয়ে গেল। এই জায়গাটাকে ঠিক করাটা আসলেই জরুরি দরকার। ধন্যবাদ।